আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও রক্তনদ্রার ফলক। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও রক্তনদ্রার ফলক। আজ সকাল থেকেই কালো মেঘের উপস্থিতিতে আকাশের মুখ ভার হয়ে আছে। কালবৈশাখী হবে বলে মনে হচ্ছে। গ্রীষ্মের দাবদাহের পর একটু স্বস্তির এক টুকরো নিঃশ্বাস লাভ। এমন বিকেলটা শুধু শুধু বাড়িতে বসে কাটাবো নাকি ভাবতে ভাবতেই ছাতা হাতে বেরিয়ে পড়লাম কিশোরীর বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে একটা কথা ভাবছিলাম, অনেক দিন কোনো বিশেষ দেবদেবীর ঘটনা ঠাকুরমশাইয়ের কাছ থেকে শোনা হয়নি। এসব ভাবতে ভাবতে কিশোরীর বাড়ির দোরগোড়ায় পৌঁছলাম। বেশ দমকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিশোরীর ঘরে দরজায় বেশ বড় সড়ো তালা মারা। তাহলে কি কিশোরী একাই মটলে নিয়ে চলে গেল নাকি অন্য রাস্তা ধরে আবার আমার বাড়িতেই গেছে? এসব ভাবছি এমন সময় দূর থেকে কিশোরীর কণ্ঠ পেলাম। ও ভাইয়া, আরে এই যে এদিকে এদিকে, আরে তোমার পিছনে তাকাও। মুখ ফিরিয়ে দেখি সে দূর থেকে ছাতা মাথায় দিয়ে আর একজন ভদ্রলোকের সাথে হেঁটে আসছে। রোদ নেই বটে, তবে বৃষ্টিও হচ্ছে না, আবহাওয়া মেঘলা। কিন্তু ছাতা মাথায় কেন নিয়েছে সেইটা ঠিক বুঝে উঠতে পারলাম না। আমার কাছে আসা মাত্রই চূড়ান্ত উত্তেজিত হয়ে কিছু একটা বলতে শুরু করতেই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, শোনো শোনো শোনো, রাস্তায় যেতে যেতে শুনবো, এখন তাড়াতাড়ি মটল নিয়ে চলো, নয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে আর দেখতে হবে না। আমি তো রেডি, চলো দেখি। ও বিশ্বনাথবাবু, আজকের মতো আসি, হ্যাঁ? যদি কোনো খবর পান আমায় জানাবেন। পাশের লোকটাকে বিদায় জানিয়ে আমি আর কিশোরী হাঁটতে হাঁটতে মটলিনের দিকে রওনা দিলাম। পথে যেতে যেতে আমি কিশোরীকে জিজ্ঞাসা করলাম, কারোর কিছু হয়েছে নাকি? আমাদের পাড়ার ওই ভট্টাচার্য মশাই সম্প্রতি কোথা থেকে এক বিশেষ ধরনের কালী মূর্তি পেয়েছেন। এখন মা কালীর পুজোর নিয়ম তো তুমি জানোই, একটু এদিক ওদিক হয়েছে তো সর্বনাশ। তো ওই বুড়ো কি পুজো করতে গিয়ে কি ছাই ভুলভাল পদ্ধতিতে যে পুজো করেছেন কে জানে। এখন সেই যে ধুম জ্বর এসেছে, তারপর আবার উল্টোপাল্টা কাজ করছেন, আবল তাবল বলে যাচ্ছেন। ওনার মা তো কোন কালে মারা গেছেন, সেই মা বলে ডেকে যাচ্ছেন না, কি যে হচ্ছে কে জানে। তো এর থেকে উপায়ের পথ কি? হ্যাঁ দেখি। আরে ওই যে ওই চৌধুরী পরিবারের যে বড় কুলপুরোহিত আছেন না, হ্যাঁ কুলপুরোহিত, তাকেই ডাকা হয়েছে। কি বিধান দেন দেখা যাক। আর এখন যার কাছে যাচ্ছি ওনার থেকেও না হয় কিছু একটা শুনে নেব। মটলেনে ঢোকার আগে মোড়ের দোকান থেকে কিছু তেলে ভাজা আর পাসিং শো কিনে গলিতে প্রবেশ করলাম। হাঁটতে হাঁটতে আমরা ওর বাড়িতে পৌঁছে গেলাম। বাইরের দরজায় টোকা দিতে চারি এসে দরজা খুলে একটা মৃদু হাসি হেসে বলল, ঠিক আন্দাজ করেছিলাম যে আপনারাই এসেছেন, আসুন ভিতরে আসুন। আমরা ভিতরে ঢুকে তেলে ভাজা চারিকে ধরিয়ে দিলাম। ঠাকুরমশাইয়ের ঘরে গিয়ে দেখলাম তিনি ঘরের তাকে দেবী তারার এক মূর্তির ওপর জবা ফুলের মালা পরাচ্ছিলেন। আমাদের দিকে না ফিরেই বললেন, আরে এসো এসো, এইরকম পরিবেশেই তো গল্প জমজমাট হয়, তাই না? আমরা বসতেই উনিও আমাদের সামনে বসলেন। খুব সম্ভবত আমাদের মুখে একটা চিন্তান্বিত ভাব লক্ষ্য করেই প্রশ্নটা করলেন, কি জিজ্ঞাস্য আছে খুলে বলো দেখি হে কিশোরী। কিশোরী এরপর সমস্ত ঘটনা খুলে বলল আমাদের সামনে। সবটা শুনে তারানাথ জিজ্ঞাসা করলেন, ওই কালী মূর্তির একটা বিবরণ দিতে পারবে কিশোরী? কিশোরী ঘাড় নেড়ে বিবরণ দেওয়া শুরু করল। এমন বিবরণ যে কোনো কালী মূর্তির হতে পারে এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। সে যা বিবরণ দিল তাতে বোঝা গেল মূর্তিটা একজন বৃদ্ধা বুভুক্ষু জরাগ্রস্ত মহিলার। সে অভুক্ত এবং অপুষ্টির শিকার।
অর্ধনগ্ন, কঙ্কালসার চেহারা, চোখজোড়া মণিহীন, গভীরে প্রবেশ করানো। অলঙ্কার বলতে রক্ত আর খুলির গয়না। মাথার উপর অগ্নির শিরস্ত্রাণ জ্বলন্ত। তিনি বসে থাকেন একটি মুন্ডহীন অসুরের ওপর, এবং তার মুন্ড ওনার হাতের মুষ্টিতে বিদ্যমান, এবং অন্য হাতে রক্ত মাখা খড়গ। সত্যি বলতে আমি এরকম কালীমূর্তির কথা এর আগে কখনো শুনিনি। কিন্তু তারানাথ একটু গম্ভীর স্বরেই বললেন, আমি এরকম মূর্তির কথা শুনেছি, তবে চোখে কোনোদিনও দেখিনি। ইনি মা মহাকালীর আদি রূপ। আমরা বলে থাকি তিনি একমাত্র শক্তির মহা উৎস। দেবী চামুণ্ডার মৃন্ময়ী রূপ ইনি, মহাঘোরা ও মহা তেজা। ওনার পুজোর পদ্ধতি অত্যন্ত জটিল। সামান্য হেরফের হলে পূজারীর জীবন নরক হয়ে ওঠে। হ্যাঁ, তবে মৃত্যু ভয় থাকে না। ও, তার মানে ওনার কোনো মৃত্যু আশঙ্কা নেই বলছেন? হ্যাঁ, তবে সঠিক সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে কিন্তু ওনার মস্তিষ্ক বিকৃতি আমরণকালের জন্যে হয়ে থাকবে। আমি একবার মুখোমুখি হয়েছিলাম এরকম ঘটনার, তাই বলতে পারছি আর কি। আপনিও এই মূর্তি তাহলে দেখেছেন তো? তবে না করলেন কেন? এই মূর্তির সাথে সম্পর্কিত নয়। এইসব বিষয়ের অজ্ঞতার জন্যে যে কি পরিণাম হয় সেটা দেখেছিলাম। কোনো বিষয়ে সঠিক জ্ঞান না থাকলে বা ভুল পদ্ধতিতে কোনো প্রতিকার খুঁজতে চাইলে তার পরিণতি ভয়ানক হয়। তবে যার সাথে সেই ঘটনা ঘটেছিল তার পরিবার বুঝতেও পারেনি যে তাদের সাথে ঠিক কি ঘটছিল। সঠিক সময় আমার কাছে এসেছিল, নয়তো দেরি হলে হয়তো আমারও কিছু করার থাকতো না। সে এখন কেমন আছে? হ্যাঁ, এখন তো সে দিব্যি সুস্থ আছে। এটা কতদিন আগের ঘটনা? বেশি দিন নয়, বছর 3 আগে। আমিও ছিলাম এই ঘটনার সময়। চা নিয়ে ঘরে প্রবেশ করতে করতে চারি কথাটা বলল। আমাদের সামনে এসে উপস্থিত হলো গরম চা আর তেলে ভাজা। তারানাথ হালকা হেসে বললেন, হ্যাঁ, ও গিয়েছিল। সত্যি বলতে ওকে ছাড়া সম্ভব হতো না ওই সমস্যার সমাধান করা। তাহলে কি তুই বলবি মা? না না, তুমিই বলো। আমি তোমার মতো অত গুছিয়ে বলতে পারি না। আচ্ছা, বেশ বেশ, আমি বললে তো আবার। মাঝপথে থেমে তারানাথ আমাদের দুজনের দিকে ফিরলেন। আমরা মৃদু হেসে পকেট থেকে পাসিংশো বের করে ওনার হাতে ধরিয়ে দিতেই উনি হাসতে হাসতে একটা ধরালেন। তারপর চোখ বন্ধ করে শুরু করলেন। ঘটনাটা শুরু হয়েছিল আর 5টা সাদামাটা বৃষ্টিমুখর দিনের মতোই। তখন আমার পসার বেশ ভালোই ছিল। মধুসুন্দরী দেবীর কৃপায় খদ্দেরের আনাগোনা তখন ছিল তুঙ্গে। তা সেদিন আমি রোজকার মতো ভোরবেলা উঠে মায়ের পুজোর জন্যে জোগাড় যন্ত্র করছিলাম। চারি তখন নিজের ঘরে যোগাসনে বসেছিল। হঠাৎ করেই দরজা ধাক্কানোর শব্দ এলো। বেশ অবাক হয়েছিলাম। সাধারণত এত ভোরে কোনো খদ্দের তো আসে না। তা ভিতর থেকে শুনতে পেলাম চারি দরজা খুলে জিজ্ঞেস করছে, বলুন কাকে চাই? উত্তরে একটা ভারী অথচ স্নিগ্ধ শান্ত গম্ভীর কণ্ঠ শুনতে পেলাম। এটাই কি তারানাথ জ্যোতিষীর বাড়ি? আগে হ্যাঁ, কিন্তু বাবা তো এত ভোরে হাত দেখেন না। আপনি একটু বেলার দিকে আসুন। না না মা, আমি ওনার কাছে হাত দেখাতে আসিনি। আমি এসেছি ওনার থেকে একটা সাহায্য চাইতে। আসলে বেলা বাড়লে ওনাকে তো ফাঁকা পাবো না, তাই ভোর ভোর করেই এলাম। তখন আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। দেখলাম একজন সৌম্য বৃদ্ধ সাধক, পরনে লাল রক্তম্বর, দীর্ঘ শ্বেত কেশ আর দাড়ি, করজোড়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে ভিতরে আসতে বললে তিনি ভিতরে এলেন। চারি জিজ্ঞেস করল, আপনি চা খান তো? ভদ্রলোক স্তিমিত চোখে বুঝিয়ে দিলেন হ্যাঁ। তারপর আমরা ঘরে এসে বসলাম। ওনার চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম যে উনি বেশ একটু উৎকণ্ঠায় আছেন। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম,
আপনি কে আর কোথা থেকে আসছেন? আগে আমার নাম ভবানী চক্রবর্তী। নিবাস সেই অচিনপুর গ্রামে। ওখানকার মাধব ঘোষ হয়তো আপনার বিশেষ পরিচিত। পরিচিত বলতে ও আমার এক শিষ্য, আমার থেকেই দীক্ষিত। তবে বর্তমানে বহুদিন দেখা সাক্ষাৎ নেই। হ্যাঁ, ওর থেকেই আপনার কথা জানলাম। আমি অচিনপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের কুলপুরোহিত। আমাদের 5 পুরুষ ধরেই ওনার বাড়ির পুরোহিত। তাছাড়া আমি একজন বৈদ্য এবং বেশ কিছু শিকড় বাকড় ঔষধির গুণাগুণও জানি। আচ্ছা, বুঝলাম। তো এবারে আপনার সমস্যাটা খুলে বলুন। ইতিমধ্যেই 4ই চা নিয়ে প্রবেশ করল। বাইরে ততক্ষণে সূর্যের আলো বেশ ভালো মতোই ফুটে উঠেছে। জানলা দিয়ে ভিতরে প্রবেশ করছে। চায়ে প্রথম চুমুক দিয়ে উনি বলতে শুরু করলেন, সমস্যা ঠিক আমার নয়, ওই বন্দ্যোপাধ্যায় পরিবারের। ওনাদের মেয়ে বেশ কয়েকদিন ধরে হঠাৎ করেই কিরকম অদ্ভুত সব আচরণ করতে শুরু করেছে। এমন আচরণ যে কোনো সুস্থ স্বাভাবিক ঘরোয়া মেয়ে করতে পারে না। আপনাকে বুঝিয়ে বলি জিনিসটা। সেদিন মাঝরাতে ওর বাবা উঠে বাড়ির পিছনের দিক থেকে খসখসে একটা শব্দ পান। তিনি গিয়ে দেখেন বাড়ির পিছনের গাছতলায় একটা কুকুরে খাওয়া আধ পচা মৃত প্রাণীর গলিত রক্ত চেটে চেটে খাচ্ছিল ওনার মেয়ে। ওনাকে দেখতে পেয়েই দাঁত বের করে একটা অদ্ভুত হাসি হাসছিল ওনার মেয়ে। সারা মুখে কালচে রক্তের ছিটে লেগেছিল। দাঁতের ফাঁকে ফাঁকে কাঁচা মাংস, চামড়া এইসব ঝুলছিল। উনি তো ভয়ে ওখানেই মূর্ছা যাচ্ছিলেন, কিন্তু সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে তিনি সকলকে ডেকে নেন। তারপর তো পাড়ার সকলে একরকম ওনাকে এবং ওনার মেয়েকেও ধরে বেঁধে ঘরে নিয়ে আসে। এর পরের ঘটনা পরের দিন সকালে যখন ওর মা ওর ঘরে আসেন, তিনি দেখেন সে পুরনো কাপড় ও পশুর হাড় দিয়ে ছিন্ন মুন্ডু পুতুল বানিয়ে রেখেছে। তাদের ভিন্ন ভিন্ন নাম ধরে ডাকছে, তাদের সঙ্গে কথা বলছে। আরও আছে, সেদিন সন্ধ্যায় রান্নাঘরে প্রবেশ করে ওর মা দেখেন সে মাটির চুল্লিতে আগুন জ্বালিয়ে খালি পায়ে সেই আগুনের উপর দিয়ে হাঁটছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। শাড়ির পিছনের দিকটা আগুনে পুড়ছে, আর সে অট্টহাসি দিতে দিতে পুড়তে থাকছে। এরপর তার মা চিৎকার করলে বাড়ির চাকর আর ওর বাবা এসে কোনো মতে আগুন নেভায়। তারপর এই শেষ ঘটনা। এটা বলতে আমি একটু আমি বুঝলাম যে উনি কোনো একটা বিষয়ে অস্বস্তি বোধ করছেন। আমি ওনাকে আশ্বস্ত করে বললাম, আপনি নির্দ্বিধায় বলতে পারেন, আমি সব রকম জিনিসই শোনার জন্য প্রস্তুত। হ্যাঁ, সে বুঝতে পারছি। আসলে প্রতি রাতে সে নিজ ঘরে দরজা বন্ধ করে নিজেই বিছানায় উঠে চিৎকার করে, কখনো কখনো শ্বাসরুদ্ধ আনন্দে, আবার কখনো কখনো যন্ত্রণায়। তারপর যখন সকালে ঘর খোলা হয় তখন দেখা যায় বিছানায় রক্তের দাগ, ছেঁড়া কাপড়, পরনের কাপড় গায়ে অবিন্যস্ত, কিন্তু ওর ঘরে কেউ আসে না। অথচ তাকে দেখলে মনে হয় রাতে তার কারোর সাথে যেন কারোর সাথে ওই 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 একরকম আর কি যৌন সঙ্গম হয়েছে। হ্যাঁ। মেয়ের বয়স কত? এই তো কয়েকদিন আগেই ষোড়শে উপনীত হলো সে। তার কিছুদিন পর থেকেই এই অবস্থা। ডাক্তার বদ্যি অনেক কিছুই দেখানো হলো,
কিন্তু কেউই আসল রোগটা ধরতে পারল না। এদিকে দিনের পর দিন তার এসব অপার্থিব কাজকর্ম বাড়তেই থাকল। তখন আমি নিজেও একবার চেষ্টা করে দেখলাম, কিন্তু সেখানেও ব্যর্থতা ছাড়া আর কিছুই পেলাম না। লজ্জায় মাথা আমার হেট হয়ে গেল। কি বলবো, আমি বাড়ির কুলো পুরোহিত, সর্বাধিক জ্ঞানী লোক আমি হিসেব অনুযায়ী, সেখানে আমি নিজেই কিছু করতে পারছি না। আমি বুঝলাম তিনি বেশ মুষড়ে পড়েছেন। হয়তো দীর্ঘদিনের ব্রাহ্মণ পুরোহিত বাড়ির বিপদে নিজের ক্ষমতায় কিছুই করতে পারেননি বলে মনে মনে অপমানিত হয়েছেন। তিনি চায়ের শেষ চুমুক দিয়ে বললেন, কাল রাতে আমার সাথে মাধব ঘোষের দেখা হয়। সে সমস্ত বিষয়টা শুনে আপনার কাছে আসতে বলেন। আমি তড়িঘড়ি সময় নষ্ট না করেই আজ ভোরে আপনার ঠিকানায় চলে এলাম। এখন আপনি আমার একমাত্র আশা ভরসা। আমি আমার মনিবকে কথা দিয়েছি, যে করেই হোক ওনার মেয়েকে আমি সুস্থ করার পদ্ধতি জানব। আপনি যদি কোনো বিধান দেন তবে খুব উপকার হয়। আপনি কি চাইছেন, যে আমি আপনাদের বাড়ি যাই, নাকি এখানে বসে বসে শুধু বিধান দিয়ে দেব? কারণ সত্যি বলতে আমি তাকে না দেখলে কিছুই বুঝতে পারবো না। ভবানী পুরোহিত যেন ঠিক এইটাই চাইছিলেন। আমার কথা শোনা মাত্রই তিনি বেশ উত্তেজিত হয়ে বললেন, বেশ তো, আপনি আমাদের বাড়ি চলে আসুন, তাহলে তো খুব ভালোই হয়। আপনি কমলা মাকে দেখে যান একবার, তারপর না হয় যা বিধান দেওয়ার আপনি দেবেন। বেশ, আমি কাল সকালেই রওনা দেব। আপনার জন্য গরুর গাড়ি? না, ওসবের দরকার নেই। আমাদের পায়ে হেঁটে যাওয়ার অভ্যাস আছে। আচ্ছা, আমার সাথে আমার মেয়েও যাবে। কোনো অসুবিধা হবে কি? না, একদমই নয়। আমি অচিনপুরের নাট মন্দিরের পাশের ছোট্ট ঘরটায় থাকি। আশা করি চিনতে অসুবিধা হবে না। আচ্ছা, আমি আজ উঠি। হ্যাঁ। তিনি উঠে গিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থমকে গিয়ে একরকম প্রায় ধরা ধরা কণ্ঠে বললেন, দয়া করে একটু তাড়াতাড়ি আসবেন। আমরা বুঝতে পারছি না মেয়েটার হাতে কত সময় আছে। আপনি না আসা অবধি আমরা কেউই তেমন স্বস্তি পাব না। আমি ঘাড় নেড়ে সম্মতি জানাতে তিনি চলে গেলেন। চারির দিকে ফিরতেই দেখি চারি চোখ বন্ধ করে বসে আছে। ওর চোখে মুখে একটা চাপা অস্বস্তির চিহ্ন। কিরে, তোর কি হলো? ছায়া নৃত্য দেখলাম বাবা। ছায়া নৃত্য? কার ছায়ার নৃত্য? চারি আর তেমন সংলগ্ন কিছু বলল না, তবে দু একবার কষ্ট করে উচ্চারণ করল। ওদের মুখ নেই, রক্ত বেরোয়। বাকিরা ওদের ঘিরে নাচ করছে, কালো কালো ছায়ার মতো, আর চিৎকার করছে, মহারানী, মহারানী পুজো চায়। আমি বুঝলাম যে এই সময় ওকে ঘাঁটিয়ে কোনো লাভ নেই। আমি তো আগেই বলেছি, চারির মধ্যে মাতু পাগলি এই বিশেষ শক্তিটা দিয়েছিলেন। আমার সাথে ঘটা যে কোনো ঘটনার আবছা একটা প্রকাশ ওর মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। তাই প্রাথমিক স্তরে আমি সেগুলোর কিছুই বুঝতে পারি না। কাজেই এই নিয়ে আমি আর বেশি মাথা ঘামালাম না। তবে সেদিন রাতে আমি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমার চারপাশে বারবার যেন কয়েকটা অশরীরী হঠাৎ আবির্ভাব হই আবার সাথে সাথে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। মাঝে মাঝে কান ঘেঁষে একটা ঠান্ডা হাওয়া যেন খসখসে বৃদ্ধার খনা কণ্ঠে ফিস ফিস করে বলে যাচ্ছে, কি রে, আসবি না? হায় না রে, হায় হায় হায়, তুই আসবি না? হায়, আরে বাবা, তোর অপেক্ষাতেই তো বসে আছি রে। হায় হায় হায়, আমি তো পুজো নেব তো, তোর পুজো নেব তো।
পুজো করবি তো তুই আমায়? পুজো চাই রে, আমার যে পুজো চাই, আমার পুজো চাই রে। সেদিন সারা রাত এই একই জিনিস আমি শুনেছি, অথচ কারোর পোক্ত উপস্থিতি কিন্তু পাইনি। মনে হয়েছিল কোনো উচ্চতন্ত্রের শক্তি আমার ক্ষমতার ঊর্ধ্বে নিজের অস্তিত্ব প্রকাশ করতে চাইছে, তাই আমি চেয়েও তাদের বুঝতে পারছি না। পরের দিন ভোর হতেই আমি আর চারি বেরিয়ে পড়লাম অচিনপুরের উদ্দেশ্যে। ভোরবেলা গ্রামের স্নিগ্ধ শান্ত পরিবেশ আর পাখিদের মিহি কলতানে শরীরটা ফুরফুরে হয়ে গেল। চারি বেশ মুগ্ধ হয়ে বলল, শহর থেকে গ্রামে এলেই শরীর আর মন দুটোই কেমন তাজা হয়ে যায় না? সবুজ রে মা, সবুজ বরাবরই প্রাণকে নতুন করে উজ্জীবিত করে তোলে। আমি অচিনপুরে আগেও এসেছি, কিন্তু সত্যি বলতে নাট মন্দির কোন জায়গাটা সেটা ঠিক খেয়াল করিনি, কারণ যতবারই এসেছি সোজা মাধবের বাড়িতে গেছি। তাই বেশ কয়েকজন গ্রামবাসীর কাছে খোঁজ নিয়ে জানলাম গ্রামের মাঝামাঝি একটা বট গাছের নিচে ছোট্ট নাট মন্দির আছে। ভবানীবাবুর নাম করতেই বিশদে বলে দিলেন ওনারা। সেখানে পৌঁছতে তাই অসুবিধে হলো না। নাট মন্দিরে পৌঁছতেই দেখলাম এটা বেশ ছোটখাটো দীর্ঘদিনের পুরনো একটা মন্দির। অর্ধেকটা তো গাছের ডালপালা আর শিকড়ে ঢাকা পড়ে গেছে, আর তার পাশের লাগোয়া ছোট্ট ঘরের দরজাটা খোলা। হয়তো এখানেই ভবানী ঠাকুর থাকেন। আমি তাই বাইরে থেকে ডাকলাম, ভবানী ঠাকুর, ভবানী ঠাকুর বাড়ি আছেন নাকি? ডাকাডাকি শুনেই তিনি বাইরে বেরিয়ে এলেন। হাসি মুখে আমাদের ভিতরে নিয়ে যেতে যেতে বললেন, আসুন আসুন, পথে কোনো রকম অসুবিধে হয়নি তো? না, বিশেষ অসুবিধা হয়নি, শুধু নাট মন্দিরের সঠিক অবস্থান সম্পর্কে বিশেষ ধারণা ছিল না, সেটা গ্রামবাসীদের থেকে একটু জানতে হলো, এই আর কি। বেশ বেশ, আপনারা এত দূর থেকে এসেছেন, একটু কিছু মুখে দিয়ে নিন, তারপর আপনাদের নিয়ে যাচ্ছি বন্দ্যোপাধ্যায় বাড়িতে। হ্যাঁ, উনি সকালে পুজোর কিছু ফল প্রসাদ আর দই খেতে দিলেন। আহার আদি সেরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখনো কি সেই অদ্ভুত আচরণ হচ্ছে কমলার? ভবানী ঠাকুর মাথা নিচু করে একটু ইতস্তত করে বললেন, আগে হ্যাঁ, শুনেছি সে কাল রাতে নিজের হাতের চামড়া ছিঁড়ে মাংস খেতে চাইছিল। কেন জানি না, রক্তের প্রতি একটা অদ্ভুত নেশা যেন গ্রাস করছিল ওকে। এতটাই উন্মাদের মতো করছিল যে ধরে রাখা যাচ্ছিল না। আর বারবার কিরকম খোনা ধরা গলায় খিলখিলিয়ে হাসতে হাসতে বলছিল, আমার রক্তই এখন আমার প্রসাদ, এই দেহ এখন আমাদের দেবীর মন্দির। মাংস না খেলে পবিত্র হব কি করে? নিজের হাতের মাংস চামড়া এক প্রকার খুবলে খুবলে খেতে চাইছিল। বেশ কিছুটা খেয়েও নিয়েছিল। প্রচণ্ড রক্তপাত হচ্ছিল, প্রচণ্ড। আজ সকালে আমি আর একবার গিয়েছিলাম, গিয়ে দেখি কমলা অজ্ঞান হয়ে শুয়ে আছে। তার এক হাত সাদা কাপড়ে বেঁধে দেওয়া হয়েছে। রক্তপাত আপাতত বন্ধ হয়েছে, তবে ওই ক্ষতস্থান থেকেই একটা উটকো মরা পচা মাংসের মতো দুর্গন্ধ বেরোচ্ছে। সাদা কাপড়ের দুপাশের স্থান থেকে রক্ত আর চামড়া এখনো কিছুটা উঠে উঁকি দিচ্ছে। আমাকে আসতে দেখেই ওর বাবা আমার দুহাত ধরে প্রায় কাঁদতে কাঁদতেই বললেন যে কিছু একটা উপায় বের করতে। আমি তো কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শুধু ওনার হাত ধরে বললাম, আমি যথাসাধ্য চেষ্টা করছি। আপনি নিয়ে চলুন আমাদের ওখানে। হয়তো কমলাকে দেখলে আমি ঘটনার কিছুটা আন্দাজ করতে পারবো। আমরা উঠতে যাব,
এমন সময় চারি আবার আকাশের দিকে তাকিয়ে নিজের মনে মনেই মিহি স্বরে বলে উঠল, ঘূর্ণচক্রে রক্তপাতে ক্রিয়ান্বিতা চতুর্মুখী ছায়া, বজ্রপদ্মে সঞ্চারিণী, বুদ্ধদ্রব্যে পুড়ে যায় তার মায়া। চার শ্মশানে তিলক গাত্রে উল্লাসে ওঠে কঙ্কাল নৃত্য। ভবানী পুরোহিত চারির কণ্ঠে এত কঠিন শব্দ বন্ধনীর হেঁয়ালি শুনে বেশ একটু ভড়কে গিয়েই জিজ্ঞেস করলেন, এসব ও কি বলছে ঠাকুর? ও যা বলছে সেটা এখন আপনার আর আমার বোঝার বাইরে। আপনি আমাদের ওই বাড়িতে নিয়ে চলুন। ভবানী পুরোহিত এরপর আমাদের নিয়ে পৌঁছলেন বন্দ্যোপাধ্যায় বাড়িতে। ওই বাড়িটা ছিল গ্রামের একটু অন্য জায়গায়, যেন দেখলে মনে হয় বাকি সব ঘরবাড়ি পরে হয়েছে, এটা একটু বেশি পুরনো। দেখতে সাধারণ 5টা বাড়ির মতোই, মাটির দোতলা বাড়ি, চারিদিকে ভাঙা পাঁচিল দিয়ে ঘেরা, ভিতরে ঢুকেই 3 দিকে ঘেরা দাওয়া, মাঝখানে উঠোন, মাঝে তুলসী মন্দির আর একপাশে খড়ের গাদা স্তূপীকৃত করে রাখা। দাওয়ায় একদম মুখোমুখি উপরে যাওয়ার সিঁড়ি। ভবানী পুরোহিত হাঁক ছেড়ে ডাকলেন, ভবচরণ বাবু, ভবচরণ বাবু, একটিবার বাইরে আসবেন। হাঁক শুনে দাওয়ার সামনের ঘর থেকে বেরিয়ে এলেন একজন মাঝ বয়সী লোক। তখন বয়স আন্দাজ 55 মতন হবে ওনার। লম্বা রোগা ছিপছিপে চেহারা, শ্যামলা বর্ণের গাত্রবর্ণ, চোখে ভারী ফ্রেমের চশমা, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, মাথার চুলগুলো উস্কো খুস্কো, পরনে সাদা ঢিলে ঢালা ফতুয়া গোছের একটা কোঁচকানো জামা আর ময়লা ধুতি। ভবানী পুরোহিতের সাথে আমাদের দেখে তিনি একটু অবাক হয়েই বেশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, ইনি কে ভবানী? ইনি তারানাথ তান্ত্রিক, যার কথা বলেছিলাম আপনাকে কালকে। ওই মাধব ঘোষের মেয়ের জীবন ইনি বাঁচিয়েছিলেন। আমার নাম শোনার সাথে সাথেই ভদ্রলোকের চোখ একসাথে উজ্জ্বল এবং ছলছল করে উঠল। তিনি এক প্রকার প্রায় হামলে পড়ে আমার পা ধরে কাঁদতে কাঁদতে বলতে শুরু করলেন, ঠাকুর, আপনি আসাতে আমি অনেকটা স্বস্তি বোধ করলাম। অনেক আশা করে আছি ঠাকুর আপনার উপর। এই আহাম্মকের দ্বারা তো কিছুই হবে না। কি করতে যে বাড়িতে রেখেছি নিজেই বুঝতে পারি না। বাড়ির কুলপুরোহিত আমার প্রয়োজনেই কোনো সাহায্য করতে পারল না। এখন আপনি যদি কিছু করতে পারেন, আমি আজীবন আপনার ভক্ত হয়ে আপনার সেবা করে যাব। আরে 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 আপনি কি করছেন? উঠুন উঠুন। প্রথমত আপনি ভবানীবাবুকে এইভাবে বলবেন না। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু ভবানী ঠাকুর ওনার সাধ্যের বাইরে গিয়েই আপনাকে সাহায্য করেছেন। কাজেই আপনি ভরসা না করতে পারলেও ওনার মনোবল ক্ষয় করবেন না। আর সত্যি বলতে, যদি এসবের পিছনে কোনো তান্ত্রিক অভিচর ক্রিয়া থাকে, তাহলে সেটা ভবানী ঠাকুরের জানার কথাও নয়। ভদ্রলোক আমার কথায় হয়তো একটু অপরাধী বোধ করলেন ভবানী ঠাকুরকে ওইভাবে বলার জন্য। আমি আবার ওনাকে বললাম, আর দেখুন, আমি এখনো আপনার মেয়েকে দেখিনি। ওকে না দেখলে আমি কিন্তু কিছুই বুঝতে পারবো না। দয়া করে আমাকে ওর কাছে একবার নিয়ে চলুন। আসুন, দোতলায় আসুন। সিঁড়ি দিয়ে দোতলার বারান্দায় আসতেই দেখলাম একজন গ্রাম্য ভদ্রমহিলা কান্না ভেজা চোখে তাকিয়ে আছেন দরজার দিকে। পরনে সবজে রঙের শাড়ি, অলংকার বিশেষ কিছু নেই। ওনার কানে এক বিশেষ ধরনের কাঁটা পরানো দেখলাম। সেই কাঁটার অর্থ আমি বুঝতে পারি, তাই আমার সমস্ত হিসেব কেমন যেন ঘুরে উল্টে পাল্টে গেল। আমাদের উঠে আসতে দেখেই তিনি ছুটে এসে ভবচরণ বাবুর কাছে ফিসফিস করে বললেন, মেয়ের জ্ঞান ফিরেছে, কিন্তু আবার সে কিরকম অদ্ভুত আচরণ করছে। ঠাকুর মশাই, এই নিয়ে আমার স্ত্রী সুরমা, এনারা কলকাতা থেকে কমলাকে দেখতে এসেছেন। কি হয়েছে কমলার? দেখো না, আবার সেই কিরকম করছে, কি সব বলছে, ভয় করছে,
ওই বলেই যাচ্ছে কখন থেকে, কিসে যে ভয় পাচ্ছে কিছুই বলছে না। ভবচরণ বাবু প্রবেশ করতে যাচ্ছিলেন, এমন সময় চারি ওনাকে বাধা দিয়ে বলল, দাঁড়ান, আমি দেখছি। তুমি? মা, ও কিন্তু মাঝে মাঝে খুব অস্বাভাবিক। কথাটা শেষ করতে পারলেন না তিনি। চারি সাথে সাথে পিছন ফিরে একটা তীক্ষ্ণ শানিত দৃষ্টি দিল। ওই দৃষ্টি দেখে সত্যি বলতে এক মুহূর্তের জন্য আমিও স্তব্ধ হয়ে গেছিলাম। ওর ওই রকম ঠান্ডা চাহনি আমি আগে কখনো দেখিনি। ও খুব ধীরভাবে নিষ্পলকভাবে বলল, আমি আছি বললাম তো, ভয় পাবেন না। আমি ভবচরণ বাবুকে সান্ত্বনা দিলাম। দৃপ্ত পায়ে চারি ভিতরে প্রবেশ করলে আমি তার পিছনে পিছনে ঘরে প্রবেশ করলাম। ঘরটা ছোটখাটো ছিল, মাঝে একটা ছোট খাট, এক পাশে একটা জলের কুঁজো আর একটা আয়না। জানলা বন্ধ করে রাখার ফলে সেরকম আলো বাতাস প্রবেশ করছে না। চারি এগিয়ে গেল ঘরের এক কোণে। সেখানে হাঁটু দিয়ে মুখ ঢেকে বসে আছে একজন বছর 16 মেয়ে, কমলা, মিষ্টি মুখশ্রী। তবে চোখ দুটো কোনো অজানা আতঙ্কে বিস্ফারিত। মৃদু কম্পনও অনুভূত হচ্ছে তার শরীরে। চারি অত্যন্ত ধীরে ধীরে তার সামনে বসে একটা হাত বাড়িয়ে দিল। আশ্চর্যজনকভাবে কমলা চারিকে একটুও ভয় পেল না। ধীরে ধীরে কমলা তার হাত ধরল, কিন্তু চোখ মুখ থেকে ভয়ের ছাপটা গেল না। চারি অন্য হাত দিয়ে তার হাতের উপর হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করল, কাকে ভয় পাচ্ছ তুমি? আমায় সব খুলে বলতে পারো, আমি তোমার বন্ধুই। আমাকে বললে তোমার কোনো ক্ষতি হবে না। কমলা ধীরে ধীরে অন্য হাত তুলে তর্জনী দিয়ে নির্দেশ করল সোজাসুজি আমার দিকে। আমি তো স্তম্ভিত হয়ে গেলাম। সে আমায় ভয় পাচ্ছে, কিন্তু কেন? সে তো আমায় চিনেও না। এই সময় লক্ষ্য করলাম সেই হাতেই কমলা কামড় বসিয়েছিল। তার এক জায়গায় রক্তমাখা লালচে সাদা কাপড় শক্ত করে জড়ানো। কিন্তু আমায় তর্জনী তুলে কেন দেখাচ্ছে? বাইরের 3 জনেও তখন আমারই দিকে তাকিয়ে আছেন। আমি বেশ একটু অপ্রস্তুত হয়ে পড়লাম, কিন্তু আমায় বাঁচিয়ে নিল আমার মেয়ে। কৌতূহলী হয়ে চারি আমায় বলল, বাবা, তুমি দরজার কাছে যাও তো। আমি চারির কথা মতো দরজার সামনে সরে আসার সাথে সাথে কমলার আঙুল ধীরে ধীরে নিচের দিকে চলে এলো। অর্থাৎ ওই নিচের মেঝেতে কিছু একটা আছে, কিন্তু সেখানে মসৃণ মেঝে ছাড়া কিছুই তো নেই। আমি আরেকবার মেঝের ওখানে স্পর্শ করলাম। কিরকম একটা বলে বোঝানো যাবে না এমন একটা অনুভূতি হলো। চোখের সামনে বেশ কয়েকটা দৃশ্য উলট পালট হয়ে গেল। আবার কানের কাছে ফিস ফিস করে শুনতে পেলাম সেই খনা বৃদ্ধা কণ্ঠ, তুই এসেছিস? তুই এসেছিস? তুই এসেছিস? মুক্ত করতে হবে আমায়। কি রে, আমায় মুক্ত কর। মুক্ত করবি না আমায়? মুক্ত কর, মুক্ত কর আমায়। ওই ফলকটা মুক্ত করে পুজো কর, পুজো কর। তুই জানিস না, তোর মেয়ে ঠিকই বলেছে রে, ঠিকই বলেছে। মহারানী যে পুজো চান রে, মহারানী পুজো চান। 4 দাসী জেগে উঠেছে। ওনার চণ্ডালিনী শক্তির সান্নিধ্যে 4 দাসী জেগে উঠেছে। কঙ্কাল
কঙ্কাল নৃত্য হবে, কঙ্কাল নৃত্য, ভীষণ কঙ্কাল নৃত্য হবে। কেউ পার পাবে না, কেউ না। রক্ত জবা আর বজ্র পুষ্প সহযোগে কঙ্কাল নৃত্য হবে। তার জিভ বেরিয়ে আসছে একটু একটু করে, আর সেই জিভের ভিতর অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কালচে গর্ত করা। সেই গর্তের ভিতর থেকে কয়েকটা সাদাটে পোকা ঠিক ঠিক করতে করতে বেরিয়ে আসছে। আমার চোখ বিস্ফারিত হয়ে গেল ওই দৃশ্যে। চারি কিন্তু নির্বিকার চিত্তে বসেছিল, তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। আমার মনে হলো ধীরে ধীরে তার শরীরের সকল ছিদ্র দিয়ে পোকা বেরিয়ে আসতে লাগলো। কানের ছিদ্র, চোখের মণি, নাসিকা গহ্বর সব স্থান থেকে কিলবিল করতে করতে সাদাটে পোকার দল তার সমস্ত শরীরটাকে ছেঁকে ধরল। আমার মনে হলো চারিদিকেও ধীরে ধীরে সেই পোকাগুলো এগিয়ে আসছে। আমি একবার চিৎকার করে ডাকতে যাব, ঠিক তখনই ভোজবাজির মতো চোখের সামনের দৃশ্যটা যেন পাল্টে গেল। স্পষ্ট চোখে দেখলাম কোথায় কমলার বের করা ছিদ্রাকার জীব, কোথায় সাদাটে পোকার দল। তার বদলে কি সুন্দর একটু একটু করে ঝিমিয়ে পড়ে চারির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে কমলা। আমি নিজেকে ধাতস্থ করে দ্রুত গিয়ে তাকে খাটে শুইয়ে দিলাম। তারপর আরেকবার নিচের মেঝের দিকে তাকালাম। ওই মেঝের নিচে কিছু একটা আছে। আমি এগিয়ে দেখলাম সেখানে সাদাটে একটা চ্যাটচ্যাটে আঠালো তরল পড়ে আছে। কেউ যেন নিচের ঘর থেকে বমনের মতো ক্রিয়া করে উপরের মেঝে ফুঁড়ে এই তরল উৎগীরণ করেছে। কমলার মুখটা এখন বড় ক্লান্ত লাগছে। আমরা দুজনের পর বাইরে বেরিয়ে আসতেই একত্রে তিনজন একটাই প্রশ্ন জিজ্ঞেস করলেন। কিছু বুঝলেন ডাগর মশাই? কমলা ঠিক হয়ে যাবে তো? কোথাও বসে দুদণ্ড কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিচের ঘরে বসবেন, চলুন। কিন্তু তার আগে কমলাকে কেমন দেখলেন বললেন না তো? নিচে চলুন, এভাবে বললে বুঝবেন না। আমরা চারজন নিচের ঘরে বসলাম। ভবচরণবাবু ভালো তামাকের ব্যবস্থা করে দিলেন। তামাকে দুবার টান দিয়ে আমি প্রথম প্রশ্ন শুরু করলাম। আচ্ছা, আপনারা এখানে কতদিন আছেন? সে আমরা তো এখানে বহুকাল ধরে আছি। আমাদের 5 পুরুষ ধরে এখানেই আছেন। তবে এটা আমাদের নিজেদের তৈরি করা বাড়ি নয়। আচ্ছা, তবে এই বাড়িটা আগে কার ছিল সেই বিষয়ে কিছু জানা যায় কি? যতদূর শুনেছি এক মহিলা তান্ত্রিকের বাড়ি ছিল। তখন এখানে নাকি এক প্রকার জঙ্গল ছিল, আর এই বাড়িটা ছাড়া এলাকায় অন্য কোনো বাড়িও ছিল না। পরে সাহেবরা এসে ওকে এই ঘর ছাড়া করেন, জঙ্গল পরিষ্কার করে বাসযোগ্য করে তোলেন। ধীরে ধীরে আশেপাশে লোকজন এসে থাকতে শুরু করে। আপনি হয়তো খেয়াল করবেন যে এই বাড়িটা আশেপাশের সব বাড়ি থেকে বেশ একটু পুরনো বলে মনে হয়। দেখলে তো বোঝাই যায়। ইতিমধ্যেই সুরমা দেবী আমাদের জন্য চা নিয়ে এলেন। আমি চায়ের কাপে প্রথম চুমুক দিয়ে জিজ্ঞেস করলাম, ওই তান্ত্রিক কি এই বাড়িতে কোনো জিনিস রেখে গেছেন? জানেন কিছু? না, এমন কোনো জিনিস তো আমরা পাইনি। আশ্চর্যের বিষয়। তাহলে আপনার মেয়ে ওই দেওয়ালের দিকে দেখাচ্ছিল কেন? ওখানে কি কিছু আছে মনে হচ্ছে। আপনার মেয়ের কি কোনো বিশেষ গুণ আছে? মানে ধরুন ওই দৈব শক্তির প্রকাশ বা চণ্ডালিনীর প্রকাশ, এই রকম কিছু? এর উত্তরে ভবচরণবাবু একটু ভ্রু কুঁচকালেন। ওনার চোখ মুখ দেখে মনে হলো যে তিনি এরকম কোনো ঘটনায় বিশ্বাসী নন। আমি তাই বললাম, দেখুন, অনেক সময় এমন হয় যা আমরা বিশ্বাস করি না,
তারই ভিত্তিতে কাজ হয়, অথচ আমরা মানতে চাই না। আপনার মেয়ে যেসব কাজ করছে পার্থিব নয়, সেগুলো তো বুঝতেই পারছেন। তবে এত মানুষ থাকতে আপনার মেয়েই কেন? কারণ ওর মধ্যে এমন কিছু রয়েছে যার জন্যে তাকে শনাক্ত করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব জিনিস দৈব শক্তির প্রকাশ পাওয়ার ফলে হয়, না হলে চণ্ডালিনীর প্রভাব থাকলে হয়। চণ্ডালিনীর প্রভাব আছে ওর মধ্যে। হঠাৎ এই কথাটা যেন কেউ বলে উঠল। আমার মা তো কালী সাধনা করতেন, তুমি জানোই। মায়ের মধ্যেও এই চণ্ডালিনীর প্রভাব ছিল। ওর জন্মের সময় মা বলেছিলেন যে ওর 16 বছরের পরে ওর মধ্যেও নাকি একই জিনিস দেখা যাবে। একসাথে সকলে মিলে তাকালাম দরজার সামনে দাঁড়িয়ে থাকা সুরমা দেবীর দিকে, কারণ কথাটা তিনিই বললেন। ভবচরণ বাবু অবাক হয়ে তাকিয়ে আছেন স্ত্রীর দিকে। তিনি জানেন না কেন ওনার স্ত্রী এরকম মন্তব্য করলেন। তুমি এত বড় কথাটা আমার থেকে লুকিয়ে রেখেছিলে সুরমা, কিন্তু কেন? আমি এমনটা করতে চাইনি, বিশ্বাস করো। ভেবেছিলাম সত্যিটা তুমি জানলে হয়তো ঘাবড়ে গিয়ে আমাদের তাড়িয়ে দেবে। সুরমা দেবী এখন নিজে ভয়ার্ত দৃষ্টিতে মুখ চেপে কাঁদতে কাঁদতেই কথাগুলো বলছিলেন। দুজনের এই মনোমালিন্যের মাঝে হঠাৎ করেই চারি বলে উঠল, বজ্র পুষ্পাধারিণী কঙ্কালতল গমনশীলা মুন্ড মালিনী স্তব্ধ বিন্ধুতে বিগ্রহারোহা। সকলে আবার একসাথে চারির দিকে তাকালো। চারি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে উপরের ছাদের দেওয়ালের দিকে, কিন্তু ওখানে তো কিছুই নেই। আমি ধীরে ধীরে ছাদের দেওয়ালের দিকে হাত বাড়ালাম। বেশ নিচু এই ঘরের ছাদটা, তবে বিশেষ কিছুই মনে হয় না। শুধু খসখসে দেওয়াল, বেশ কিছু মাটির জোলো জোলো ভাব হাতে অনুভূত হলো। এখানে কিছু একটা রাখা আছে, যার জন্য এত বছর পরেও দেওয়ালে স্যাঁত স্যাঁতে ভাবটা রয়েছে। আমি দ্রুত ফিরে সুরমা দেবীকে জিজ্ঞেস করলাম, আর কি বলেছিলেন আপনার মা? শুধু এইটুকুই নিশ্চয়ই বলে যাননি উনি? উনি বলেছিলেন 16 বছরের মাথায় কমলার চণ্ডালিনীর প্রভাবের জন্য তার মধ্যে এক বিশেষ শক্তি ভর করবে। সেই শক্তি তাকে উন্মাদ করে দেবে। ও অদ্ভুত অদ্ভুত সব কাজ করবে। সবকিছুই যে হুবহু মিলে যাচ্ছে। শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে তিনি ডুকরে ডুকরে কেঁদে উঠলেন। আমি ভবচরণ বাবুর কাঁধে হাত রেখে বললাম, আপনার মেয়ের মধ্যে সেই শক্তি ভর করেছে। এই ঘরে রয়েছে, ওই উপরের দেওয়ালে কিছু একটা রয়েছে, যে দীর্ঘদিন এই ঘরে অপেক্ষা করছিল এমন কারোর জন্য, যার মধ্যে দিয়ে সে নিজের উপস্থিতি প্রকাশ করতে পারে। কি এমন জিনিস আছে ওখানে? সেটা তো দেওয়াল না ভাঙলে বোঝা যাবে না ভবচরণ বাবু। এক কাজ করুন, পারলে একটা ছোট খুরপি জাতীয় কিছু আনুন, তারপর আমি দেখছি। সাথে সাথে তিনি ওনার পিছনের বাগানের দিক থেকে খুরপি নিয়ে এলেন। আমি খুরপি দিয়ে উপরের দেওয়ালের স্যাঁত স্যাঁতে জায়গাটা খুঁড়তে লাগলাম। বেশ কিছুক্ষণ উপর থেকে কিছু কালচে ভিজে মাটি খসে পড়ল। তারপর আরেকটু খুঁড়তেই বেশ কয়েক ফোঁটা জল সমেত মাটি পড়ল। না, ঠিক জল না, একরকম কালচে লাল রঙের তরল মেশানো মাটির অর্থ বুঝতে পারলাম না। তবে আরেকটু খুঁড়তেই এবারে টপ টপ করে গড়িয়ে পড়তে থাকলো লালচে গাঢ় তরল। বুঝতে পারলাম ওটা রক্ত। উপরে কালচে মাটির আভাস সরে গিয়ে বেরিয়ে এলো একটা লালচে ফলক। সেখান দিয়েই গড়িয়ে পড়ছে তরলটা। সুরমা দেবী এক মুহূর্তের মধ্যে আতঙ্কে চিৎকার করে দুপা পিছনে সরে গেলেন। আমি দেখলাম ওই লালচে ফলকের গায়ে উঁকি মারছে বেশ কিছু সাদা সাদা চিহ্নের মতো অঙ্কন করা।
আমি আর ভবচরণ বাবু বেশ কিছুক্ষণের টানাটানি করার পর আরও বেশ কিছু উদলা মাটি সহ আমাদের হাতে চলে এলো। আমি এতদিন এই ফলকের কথা শুধু মুখেই শুনেছি, কখনো প্রত্যক্ষ করিনি। তবে এই জিনিসের আশা আমি সত্যি এখানে করিনি। ভবচরণ বাবু হাতে লেগে থাকা লালচে রক্তের দাগ ভয়ে ভয়ে পরিষ্কার করে জিজ্ঞেস করলেন, এটা এটা কি ঠাকুরমশাই, এটা কি? ভবানী পুরোহিত আমাদের সামনে এসে নিজের তর্জনী দিয়ে সাদাটে চিহ্নের উপর হাত বোলাতে শুরু করলেন। ফলকের চার কোণায় চারটে পেঁচালো চিহ্ন আর মাঝখানে বড় একটা সাদাটে চিহ্ন। আমি অস্ফুট স্বরে ভবচরণ বাবুর প্রশ্নের উত্তর উচ্চারণ করলাম, ফলক, চার নদ্রার ফলক। সেদিন মধ্যাহ্ন ভোজনে আমরা সকলে নিচের তলায় দাওয়াতে খেতে বসেছিলাম। এত কিছুর মধ্যেও কিন্তু ভবচরণ বাবুর আতিথেয়তায় একটুও ত্রুটি হয়নি। ঘি, গরম ভাত, ডাল, আলু পোস্ত আর দই সহযোগে আয়োজন তিনি ভালোই করেছিলেন। ভবানী পুরোহিত খেতে খেতে জিজ্ঞেস করলেন, তা এই ফলক এখানে এলোই বা কি করে? খুব সম্ভবত যিনি এখানে আগে থাকতেন সেই বৃদ্ধা কাপালিক নদ্রা সাধনা করছিলেন। কোনো কারণে ওনার সাধনা পূর্ণ হওয়ার পূর্বেই সাহেবের দল ওনাকে ঘর ছাড়া করেন। কিন্তু ততক্ষণে হয়তো নদ্রাদের পৃথিবীতে আগমন সম্পন্ন হয়ে গেছিল। তাকে ফেরত পাঠানো আর সম্ভব হবে না, তার ইঙ্গিত আগে ভাগেই হয়তো পেয়েছিলেন তিনি, আর খুব সুচারুভাবে মিশিয়ে লুকিয়ে দিয়েছিলেন এই বাড়ির ছাদের দেওয়ালের সাথে। তারপর থেকেই দিনের পর দিন, বছরের পর বছর তারা শুধু অপেক্ষা করে গেছে একজন উপযুক্ত ধারকের সন্ধানে, নিজেদের অস্তিত্ব বোঝানোর জন্য। শেষমেশ পেল আপনাদের চণ্ডালিনীর প্রভাবযুক্ত কমলার শরীর। চারুন্দ্রার ফলক বলতে কি বোঝায় ঠাকুর? চার নদ্রা। নদ্রা কাদের বলা হয় জানেন? ডাকিনীদের। এই নদ্রা ফলক তৈরি হয় ডাকিনী সাধনার উদ্দেশ্যে। এই ফলক নির্মিত হয় মনুষ্য অস্থির সমন্বয়ে, আর রং করা হয় মনুষ্য রক্ত দিয়ে। চারদিকের চার ডাকিনী, বজ্র ডাকিনী, রক্ত ডাকিনী, কর্ম ডাকিনী এবং পদ্ম ডাকিনী, এই চার সত্তার অস্তিত্ব রয়েছে ফলকের চার প্রান্তে। আপনারা যে ঘটনাবলী দেখেন সেগুলো এই চার ডাকিনীদেরই প্রভাব। এই জন্যেই এই ফলককে বলা হয় চার নদ্রার ফলক। ডাকিনী নামটা শুনেই সকলে একরকম খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আমারই ভুল, এত সহজ করে বলাটা উচিত হয়নি, কারণ আমি তো জানি যে এই রহস্য আমি সমাধান করে দেব। কিন্তু তাদের মনে তো ডাকিনী শুনে আতঙ্কের উদ্বেগ তৈরি হয়ে গেছে। আমি তখন আশ্বস্ত করে বললাম, মৃত্যুর কোনো আশঙ্কা নেই এতে। আপনার মেয়ের মধ্যে চণ্ডালিনী শক্তি বর্তমান, তাই তো এত সহজে বিষয়টা ধরতে পারছি। যদি সাধারণ কোনো মেয়ে থাকতো তাহলে প্রকাশের কোনো সুযোগই পেত না, তারা মুক্তির পথ পেত না। কিন্তু পরিবারের লোক এসব কথা শোনার ইচ্ছায় ছিলেন না। ওনাদের বক্তব্য অনুযায়ী কি করে ওনাদের মেয়ে সুস্থ হবে? এরই মধ্যে আবার আমতা আমতা করে ভবানী পুরোহিত জিজ্ঞেস করলেন, ওই কাজগুলো কি করে চার ডাকিনীর প্রভাব হলো? রক্ত ডাকিনীর শিকার হলে নারীর শরীরে এক ভয়ানক হিংস্রতা জন্মায়। সে তখন জীবন্ত প্রাণের গন্ধ নিতে চায়, পচা রক্ত খেতে চায়, যেন সেটাই তার খাদ্য। রাতভর পচা রক্ত খোঁজা এবং খাওয়া হচ্ছে রক্ত ডাকিনীর প্রভাব। কর্মডাকিনী আত্মা যাকে ঘিরে ধরে সে মৃত্যুকে খেলনার মতো ব্যবহার করে এবং জীবনের মূল্য হারিয়ে ফেলে। বাচ্চার মতো পুতুল বানালেও সেই পুতুলগুলো হয় ভয়ঙ্কর ও বিকৃত। ছিন্ন মুন্ডু পুতুল বানানো ও তাদের সঙ্গে কথা বলা, এটা কর্মডাকিনীর প্রভাব। বজ্রডাকিনীগ্রস্ত নারী
ব্যথাকে ভয় পায় না, বরং উপভোগ করে। সে নিজেকে ধ্বংস করেও মনে করে সে শক্তিশালী, অমর, ঈশ্বরের মতো। খালি পায়ে জ্বলন্ত চুল্লির ওপর হাঁটা এবং হাসতে হাসতে গায়ে আগুন লাগানো, এগুলো হলো বজ্র ডাকিনীর প্রভাব। আর সবশেষে পদ্ম ডাকিনী নারীর কামনা ও মৃত্যুকে একত্র করে তোলে। সে বাস্তব পুরুষ নয়, বরং অদৃশ্য আত্মা বা দেবতার সঙ্গে মিলনের কল্পনা করে এবং শরীরে তার ক্ষত চিহ্ন বহন করে। অদৃশ্য পুরুষ সত্তার সঙ্গে রাত্রিকালীন মিলন ও চিৎকার, এগুলো পদ্ম ডাকিনীর প্রভাব। এবারে বোঝা গেল সম্পূর্ণ বিষয়টা। এমনকি গতকাল রাতে নিজের মাংস, চামড়া, রক্ত অমানুষের মতো খাওয়া রক্ত ডাকিনীর প্রভাব। আজ সকালের অহেতুক ভয় পাওয়া, অন্যের মনকে বিভ্রান্ত করা, এসব হচ্ছে কর্ম ডাকিনীর প্রভাব। এগুলোর মধ্যে দিয়েই তারা এরকম নিজেদের অস্তিত্বের জানান দেয়। আমার কথাগুলো শুনে ওনারা আরো ভয় পেয়ে গেলেন। প্রত্যেকের মুখেই একটা চাপা আতঙ্কের রেশ দেখলাম। এবারে ভবচরণবাবু প্রশ্ন করলেন, এর থেকে মুক্তির উপায় কি? নদ্রা প্রধান ডাকিনীকে পুজো করে সন্তুষ্ট করা। তিনি এই 4 নদ্রাকে মুক্তি দান করবেন। কে এই প্রধান নদ্রা? তিনি স্বয়ং বুদ্ধ ডাকিনী। খেতে খেতে আর সেরকম কোনো কথা হলো না। তার কারণ তখন উপরের ঘর থেকে হঠাৎই একটা তীব্র চিৎকারের শব্দ শুনতে পেয়ে আমরা খাওয়া ছেড়ে ছুটে গেছিলাম উপরে। উপরে গিয়ে যে দৃশ্য দেখলাম, কমলার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। নিজের পরনের কাপড়টা অদ্ভুতভাবে শরীরে জড়িয়ে একটা শাল পাতার হাত পাখা দিয়ে মাথার উপর ঘোরাতে ঘোরাতে উন্মত্তের মতো আগুনের সামনে নৃত্য করে চলেছে। নিজের মনের চিৎকার করে হাসতে হাসতে উচ্চারণ করছে 2টো শব্দ। দরদর করে ঘামছে, মুখ থেকে সাদাটে ফেনা বেরিয়ে গেছে। কাশি হচ্ছে অস্বাভাবিক রকমের। মুখ থেকে চাপ চাপ রক্ত কষ বেয়ে বেয়ে পড়ছে। একটা অস্ফুট গোঙানির মতো আওয়াজের সাথে সাথে উচ্চারণ করছে, সুরমা দেবী ওই দৃশ্য দেখার পর আর নিজেকে স্থির রাখতে পারেননি। তিনি সেখানেই মূর্ছা গেলেন। চারপাশ ধোঁয়ায় ভরে উঠছিল। কমলা কাস্তে কাস্তে কষ আর রক্ত বের করতে থাকলো মুখ দিয়ে। ভবানী পুরোহিত এবং আমি একত্রে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলাম। ভবচরণ বাবু দ্রুত গিয়ে উন্মত্ত কমলাকে ধরে শান্ত করার চেষ্টা করতে লাগলেন আর বলতে লাগলেন, মা, মা রে, শান্ত হ, শান্ত হ মা, শান্ত হ। আগুনের তেজ একটু কমে আসতে কমলা এখন হাসতে হাসতে হঠাৎ পাগলের মতো কান্না শুরু করল। সেই কান্নার স্বর এত তীব্র যে মনে হচ্ছিল তার গলা চিরে রক্ত বেরিয়ে আসবে। ঠিক তখনই তার চোখ দুটো থেকে রক্ত বেরোতে শুরু করল। শরীরের চামড়ায় পচন ধরতে শুরু করল। একটা বীভৎস উটকো মরা পচা গন্ধ বেরোতে শুরু করল। আমারই শরীরটা ওই গন্ধে হঠাৎ গুলিয়ে উঠতে শুরু করল। ভবচরণ বাবু তাকে সরিয়ে বাইরে এসে হড়হড় করে বমি করতে শুরু করলেন। আমি তখনও ধীরে ধীরে কমলার মাথায় হাত রাখলাম। কয়েক মুহূর্তের জন্য কান্নার স্বরটা যেন তীব্র হয়ে উঠল, কিন্তু তারপরেই ধীরে ধীরে স্থিমিত হতে শুরু করল। বীভৎস উগ্র ভদভদে গন্ধটা আস্তে আস্তে চলে যেতে থাকল। চোখ থেকে লালচে তরল বেরিয়ে আসা বন্ধ হল। আরো বেশ কিছুক্ষণের মধ্যে কমলা একদম স্থিমিত হয়ে পড়ল। একটা অনেক বড় ঝড় যেন ঘরের মধ্যে দিয়ে চলে গেল। ততক্ষণে ভবানী পুরোহিত আমার পিছনে এসে দাঁড়িয়েছিলেন। তিনি অত্যন্ত মৃদু স্বরে বললেন, চণ্ডালিনী শক্তির অধিকারিণী হয়ে নিজের শরীরে 4 ডাকিনী ধারণ করে আছে। একজন 16 বছরের বাচ্চা মেয়ের কাছে এ তো একরকম অসাধ্য সাধন করার মতো কাজ। কমলাকে তার বিছানায় শুইয়ে দিতে গিয়ে আমি লক্ষ্য করলাম তার স্নিগ্ধ 2 পদযুগল থেকে রক্তের ধারা তীর তীর করে বেরিয়ে আসছে।
বুঝতে পারলাম বিষয়টা। তাকে ভালো করে নিদ্রিত করে ভবানী পুরোহিতের প্রশ্নের জবাব দিলাম। বাইরে এসে দেখলাম দরজায় চারি দাঁড়িয়ে আছে। সে আমাকে চুপি চুপি বলল, বুদ্ধ ডাকিনীকে পুজো করতে আমার বজ্রপুষ্প প্রয়োজন, তার ব্যবস্থা করো। তুই কি করে জানলি মা যে আমি তোকে সেই রূপে প্রতিষ্ঠা করব কমলার বিপরীতে? চারি শুধু মৃদু হাসল, তারপর ছুটে নিচে চলে গেল। পিছন থেকে ভবানী পুরোহিত প্রায় অবাক হয়ে গেছিলেন এই প্রশ্নে। ঠাকুর মশাই, আপনার মেয়ে কি করে জানলো এই বিষয়টা যে আপনি ওকে আদি মাতৃ শক্তি রূপে পুজো করবেন? আমরা তো কখনোই ওর সামনে এসব আলোচনা করিনি। তাহলে কি করে? দুটো কারণে সম্ভব হতে পারে। প্রথমত, বেশ কয়েকবার আমার সাথে বিভিন্ন ঘটনায় গিয়ে দেখেছে আদি মাতৃশক্তি বা অন্যান্য প্রধান দেবদেবী বা প্রধান ডাকিনী রূপে আমি তাকেই পুজো করি, কারণ তার মধ্যে সেই সকল গুণাবলী রয়েছে, সেটা এখন সে প্রতি পরতে পরতে অনুভব করে। আর দ্বিতীয় কারণ, দোতলার বারান্দায় তখন বিকেলের পড়ন্ত সূর্যের হলুদাভ লালচে আলো তির্যক হয়ে পড়েছে। আমি সেখানে দাঁড়িয়ে মিঠে রোদের ওম মেখে বললাম। দ্বিতীয়ত, ও পিশাচ সিদ্ধ মাতঙ্গী মা মাতু পাগলির শিষ্যা, যিনি ওকে এই শক্তি ধারকের ক্ষমতার ভাণ্ডার দিয়েছেন। ক্রমশ রাতের আঁধার বাড়তে শুরু করল। ঝিঝি পোকার ডাক আরো তীব্র হয়ে ওঠার সাথে সাথে আমার আগামী পদক্ষেপের কথা সকলে জেনে গেছেন। ওনাদের মনে তখন নানা রকম প্রশ্ন ঘুরছে যে এই পুজোর ফলে আবার কোনরূপ বিপরীত ক্ষতি হবে কিনা, ওনাদের মেয়ে আদৌ সুস্থ হবে কিনা, আমি পুজো কোথায় করব, সবকিছু এক এক করে ওনাদের বোঝাতে লাগলাম। সবশেষে বললাম, পুজো বাড়িতে নয়, পুজো শ্মশানে করতে হবে। ঘরের মধ্যে ওনার পুজো সম্ভব নয়। কমলার ঘরের দরজা আজ রাতে বন্ধ থাকবে। যে দৃশ্য আপনারা দেখতে চাইবেন না তাই বলছি, অপার্থিব দৃশ্য দেখতে নেই, আমাদের সেই অনুমতি নেই। আজ রাতে যাই হয়ে যাক, কমলার ঘরের দরজা খুললে কিন্তু তাকে আমি আর কখনোই সুস্থ করতে পারবো না। কথাটা প্রত্যেকের মনে আমি পাথরের মতো গেঁথে দিলাম। ভয়ে, আতঙ্কে এবং মেয়ের ক্ষতির সম্ভাবনা ভেবেই হয়তো প্রত্যেকেই সায় দিলেন। এই মুহূর্তে বিশ্বাস ছাড়া আর কিছু করণীয় ছিল না আমার। আর এইবার সবচেয়ে কঠিন কাজ, যেটা আমার দ্বারা সম্ভব ছিল না, এর জন্যে প্রয়োজন ছিল চারিকে। তার দৃষ্টি, তার ভঙ্গিমা, তার অতলস্পর্শী চাহনি, সবকিছু আমি তাকে আগে ভাগেই সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম। চারি সবটা শুনে বুঝে গিয়েছিল। রাতে আমি আর চারি কিছু খেলাম না, তবে আগে থেকেই সুরমা দেবীকে বলে রাখা ছিল বেশ কিছুটা পচা মাছের তেল, কাঁটা আর কাঁচা হলুদ আর পুড়িয়ে রাখা চাল আমাদেরকে দিতে। সেটা নেবার পরেই চারি ওনাকে ডাকল। মা, একটু আলাদা শুনবেন? আমি সুরমা দেবীকে দেখলাম তিনি চারির কথা মন দিয়ে শুনলেন। তারপর একটা ছোট্ট ত্রিমুখী মাটির পাত্র নিয়ে দোতলায় চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর কমলার ঘরের দরজায় তালা লাগানোর শব্দ এলো। নিচে এসে মাটির পাত্রটা একটা ছোট্ট সরার ঢাকনা দিয়ে ঢেকে চারির হাতে দিলেন। আমি এরপর চারিকে নিয়ে রওনা দিলাম শ্মশানের দিকে। অচিনপুর গ্রামের লোকবসতি খুব একটা বেশি নয়, তাই একটু রাত হলেই সম্পূর্ণ গ্রাম জুড়ে যেন অমানিসার কাল রাত্রি নেমে আসে বলে মনে হয়। ঝিঝি পোকার মসৃণ ডাক আর দূর থেকে পেঁচার কর্কশ শব্দ, এই শুনতে শুনতে হাঁটতে লাগলাম। বসতি এলাকা থেকে অদূরেই জঙ্গলাকীর্ণ একটা জায়গা আছে। আশেপাশে মরার খুলি হাড়গোড় সব পড়ে আছে। কাঁচা রক্ত আর মাংসের গন্ধ বেরোচ্ছে। অদূরে একটা শুকনো মরা গাছ দেখা যাচ্ছিল। তারই নিচে আগুন জ্বালিয়ে বসলাম। থলে থেকে বের করলাম মাঝারি আকারের লালচে ফলকটা।
চার নদ্রার ফলক। চারিকে বললাম, দেখ মা, ঠিক মাঝখানে সাদা অংশতে নিজের বাম হাতের কনিষ্ঠা থেকে গুনে গুনে 5 ফোঁটা রক্ত ফেলবি। চারি নিচে পড়ে থাকা অসংখ্য ডালপালা পাতার মধ্যে থেকে একটা শুকনো ধারালো সরু ডাল তুলে নিয়ে আঙুলে বিদ্ধ করল। তারপর গুনে গুনে ঠিক 5 ফোঁটা রক্ত ফেললো ওটার উপর। এরপর আমি চোখের ইশারায় তাকে বসতে বললে সে নিজের 5 ফোঁটা রক্তের উপরেই সুষ্ঠুভাবে বসে পড়ল। এরপর আমি এক এক করে বের করে আনলাম পচা মাছের তেল, কাঁটা, হলুদ আর পোড়া চাল। চারি আমার দিকে এগিয়ে দিল তার হাতে ধরে থাকা সরা চাপা দেওয়া পাত্রটা। সেটা খুলতেই ছোট্ট ত্রিভুজাকার পাত্র থেকে উঁকি দিল লালচে তরল রক্ত। আরো ভালোভাবে বললে বলা হবে কমলার মাসিক রক্ত। চণ্ডালিনীর মাসিক রক্তকেই বলা হয় বজ্রপুষ্প, ডাকিনী সাধনার উৎকৃষ্ট উপাদান। সেই রক্ত দিয়ে আমি চারির সামনের স্যাঁতস্যাঁতে মাটিতে একটা ত্রিশূল চিহ্ন এঁকে দিলাম। এরপর চোখ বন্ধ করে একাগ্র চিত্তে মনোনিবেশ করলাম বুদ্ধ ডাকিনী আরাধনায়। বেশ অনেকক্ষণ বসে থাকার পর একটা অদ্ভুত চেনা গন্ধ নাকে এলো। গন্ধটা আমি পেয়েছিলাম আজ দুপুরে কমলার শরীর থেকে। বুঝতে পারলাম ওনারা চারজন একটু একটু করে নিজেদের স্বরূপ প্রকাশ করছেন। আমি একটা পাত্রে বেশ কিছুটা মন্ত্রপুত ছাই আর হলুদ মিশিয়ে আগুনের তাপে গরম করতে শুরু করলাম। একটু পর অনেক দূর থেকে গোঙানির শব্দ ভেসে এলো, সাথে সেই উটকো গন্ধর তীব্রতা বাড়তে থাকলো। বেশ কিছুক্ষণ পর ছাই আর হলুদ মেশানো পাত্রে ঢেলে দিলাম কালো পোড়া পোড়া চাল। এখন উটকো গন্ধটাকে চাপা দিয়ে একটা পোড়া পোড়া মিষ্টি গন্ধ নাকে আসতে থাকলো। তখনই চারি বলে উঠল, ওরা এসে গেছে বাবা, এবারে বজ্রপুষ্প মিশিয়ে অগ্নিদেবকে অর্ঘ্য দাও। আমি লক্ষ্য করলাম দূর থেকে 4টে শরীরী ছায়া 4 পেয়ে প্রাণীর মতো হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে। আমি পাত্রের বাকি রক্তটা আগুনের ওপর ফেলে দিলাম। তার সাথে সাথেই তীব্র মহিলা এবং পুরুষালী মেশানো 4টে কণ্ঠ আর্তনাদ করে উঠল। আগুনের শিখাও তখন প্রায় আমার মাথা ছাড়িয়ে গেছে। ধীরে ধীরে 4 শরীরী ছায়া একটু একটু করে অবয়ব পেতে থাকল। তারপর আমি তাদের দেহের ভাষা বুঝতে পারলাম। তাদের প্রত্যেকের মুখ চোঙের মতো, মাথার একদিকে লম্বা গোছা আকারে পেঁচালো কেশ, অন্যদিকে অসার শূন্যতা। তাদের মুখের ঠিক মাঝখানে একটা মাত্র মণিহীন সাদাটে ঘোলাটে বড় চোখ বর্তমান। মুখের মাঝখান থেকে লম্বা লালচে একটা মাংসলো জিভ বেরিয়ে এসেছে। প্রত্যেকের শরীরের চামড়া জরাগ্রস্ত এবং আঠালো জাতীয় পদার্থ লেগে আছে। পরনে একখানি নোংরা ছেঁড়া কাপড়, হাতের কবজি আর পায়ে লোহার বেড়ি মতো পরানো। তবে একটা বিষয় ওদের মধ্যে গরমিল ছিল, ওদের গাত্রবর্ণ। একজনের সম্পূর্ণ রক্তাক্ত, একজনের শ্বেত, একজনের সম্পূর্ণ হালকা হলুদাভ এবং আরেকজনের সম্পূর্ণ কৃষ্ণাভ। গোগো শব্দের গোঙানিটা এখন পরিষ্কার তাদের মুখ থেকে ঝরে পড়তে থাকা লালা রসের সাথে বেরিয়ে আসছে। তারা এখন প্রত্যেকে চারিকে ঘিরে আছে, জিভ দিয়ে চারির শরীর চেটে দেওয়ার চেষ্টা করছে অনবরত, কিন্তু পারছে না। অদৃশ্য এক মায়ার ঢালে তারা প্রতিহত হচ্ছে, বারবার প্রতিহত হচ্ছে তার কাছে 4 নদ্রার ফলকের মাঝের জোনের কাছে। এরপর আমি সেই পোড়া চাল, ছাই আর হলুদ দিয়ে মেশালাম পচা মাছের তেল আর কাঁটা। ভালো করে মিশ্রিত করে সেটাকে 4টে মণ্ডে ভাগ করলাম। 4টে মণ্ড 4 নদ্রার ফলকের বাইরের 4 কোণে রেখে দিলাম। ওরা 4 জন বেশ কয়েকবার মণ্ডটা ভালো করে শুঁকে নিল। তারপর একবার জিভ দিয়ে চেটে
সোজা মুখের ভিতর চালান করে দিল। সেইটা খাওয়ার মুহূর্তের মধ্যে তারা এক অদ্ভুত নৃত্যচারীকে ঘিরে শুরু করল। আমি একটু হতবাক হলেও চারি কিন্তু নির্বিকার ভঙ্গিতে বসে আছে, মুখে মলিন হাসি নিয়ে। তার চারপাশে এক চক্ষু ডাকিনী দল উন্মাদের মতো নৃত্য করে চলেছে, গুঙানির আওয়াজ বের করতে করতে। চারি এখন তাদের কাছে প্রধান নদ্রারূপে অবস্থিত। এরপর তার সামনে বজ্রপুষ্প দিয়ে অঙ্কিত ত্রিশূলের উপর নিজের বাম হাতের কনিষ্ঠা রেখে বলল, এই ফলক থেকে তোমাদের সকলের মুক্তি হলো। ফিরে যাও তোমরা তোমাদের লোকে, আর ত্যাগ করো এই মেয়ের পার্থিব শরীর। এরপর দেখলাম এক অদ্ভুত দৃশ্য। চার ডাকিনী মাথা নিচু করে সাষ্টাঙ্গে প্রণাম করল চারিকে, কারণ চারি তাদের কাছে স্বয়ং এখন বুদ্ধ ডাকিনী। তারপর হঠাৎ করেই চারজন একসাথে মাথা তুলে চিৎকার করে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলে গেল সেই জঙ্গলের দিকে। দূরে যেখান থেকে ওরা এসেছিল, রাতের নিশ্ছিদ্র মায়াবী অন্ধকারেই তারা আগের মতো মিলিয়ে গেল। রাতের স্বাভাবিক নীরবতা আগের মতোই ফিরে এলো। চারি ফলক থেকে উঠে বলল, এবারে এই ফলক কি করবে বাবা? ওটা আগুনে সমাধিস্থ করে দে। চারি লালচে ফলকটা হাতে নিয়ে একবার ভক্তি ভরে প্রণাম করে আগুনে ফেলে দিল। দাউ দাউ করে পুড়তে থাকলো বহু প্রতীক্ষিত চার নদ্রার ফলক। এরপর আমরা দুজনে আবার রাতের আধারকে সঙ্গী করে ফিরে এলাম ভবচরণ বাবুর বাড়িতে। আমি যাওয়ার পর তার ঘরের দরজা খোলা হলো। দেখলাম কমলার অবস্থা তখনও খুবই সঙ্গীন, অত্যন্ত দুর্বল, তাই তাকে বিশ্রাম করতে দেওয়া হলো। ভবচরণ বাবুর কাছ থেকে জানতে পারলাম, রাত বাড়ার সাথে সাথে প্রথম দিকে কমলার তীব্র চিৎকারের আওয়াজ শোনা গেছে। সেই চিৎকার ছিল উন্মত্ত যোগিনীর চিৎকার। দীর্ঘদিনের পর কমনীয় দেহ শক্ত পুরুষালী দেহের মিলনের ফলে যেমন আনন্দ পেয়ে নৃত্য করে ওঠে, তার ঝঙ্কারের চিৎকার। এরপর ঘন ঘন নিঃশ্বাস এবং হালকা গোঙানির স্বর পেতেই তিনি দোতলার ঘরে দেখতে গেছিলেন, কিন্তু সব জানলা দরজা বন্ধ ছিল। ভিতর থেকে পূর্বের আওয়াজগুলো এক প্রকার দাবিয়ে দিয়ে আসছিল মড়াত মড়াত শব্দ। অনেকটা দুর্বল নরম রোগা হাড় ভাঙলে এরকম শব্দ হয়। তিনি একবার ভেবেও ছিলেন নাকি দরজা ধাক্কা দেবেন, কিন্তু সেই সময় ভবানী ঠাকুর মশাই হাত চেপে বাধা দেন। নিজেকে অনেক কষ্ট করে ধাতস্থ করেন তিনি। শেষ মুহূর্তে ভিতর থেকে শব্দ শুনে ওনার মনে হচ্ছিল কেউ যেন কমলার শরীরটাকে দুমড়ে মুছড়ে একাকার করে দিচ্ছে। একটু পরে আবার কমলার সেই গগনভেদী চিৎকার, তবে এবারে সাথে একটা অপার্থিব পুরুষালী চিৎকারও কানে এসেছিল। অনেকটা গোঙানি আর ভারী কণ্ঠের চিৎকার মিশিয়ে দিলে যেমন হয় ঠিক তেমন লাগছিল। কাঁদতে কাঁদতেই ভবানী পুরোহিত ওনাকে ধরে ধরে নিচে এসেছিলেন। সুরমা দেবী নিচের ঘরে এক মনে চোখ বন্ধ করে পরম করুণাময়ী ঈশ্বরের কাছে মেয়ের সুস্থতা কামনা করছিলেন। নিচে আসার সাথে সাথে উপরের ঘর থেকে হঠাৎই ধূপধাপ নৃত্যের শব্দ হতে শুরু হয়েছিল। উন্মত্ত ভৈরব এমন ডাকিনী যেমন নৃত্য করে, ঠিক সেই রকম নৃত্যের একটা জান্তব প্রতিচ্ছবি ছায়ার আকারে তাদের মাথার উপর চলেছিল। এরকম বিভৎস আদিম উগ্র রাত ওনারা আগে কখনো অতিক্রম করেননি। তবে অদ্ভুত বিষয় এটাই, শেষ রাতের দিকে সমস্ত কিছু হঠাৎ করেই এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেছিল। নাচের শব্দ, চিৎকারের শব্দ, সবকিছুই একেবারে স্তব্ধ, শুনশান, নীরব। তবে তখনও উপরের ঘর খুলে দেখেননি ওনারা। কারণ হিসেবে দীক্ষিত ভবানী পুরোহিত যদিও বলেন, আগে ঠাকুর মশাই ফিরবেন, তারপর দরজা খোলা হবে। তবে আসল কারণটা যে ভয় সেটা বুঝতে বাকি ছিল না আমার। কমলাকে দেখে আমার মনে হয়েছিল মেয়েটা অনেক মানসিক ও শারীরিক যন্ত্রণা ভোগ করেছে। তবে একটা বিষয় আমার চোখ এড়িয়ে যায়নি, তার পরনের পোশাক খুবই অবিন্যস্ত ছিল। তার পিঠের কাছে বেশ কয়েকটা লালচে আঁচড়ের দাগ। শেষ মুহূর্তে পদ্ম ডাকিনী চেয়েছিল তার শরীরকে উপভোগ করে যেতে।
কমলার সেদিন সারা দিন আর জ্ঞান ফেরেনি। আমি আর চারিয়ার থাকতে চাইনি, তাই বিকেলের পড়ন্ত আলোয় আমরা বেরিয়ে আসতে চাইলে ভবচরণবাবু আর ভবানী পুরোহিত অনেক চেয়েছিলেন যাতে আমরা কমলার জ্ঞান ফেরা পর্যন্ত সেখানে থাকি, কিন্তু আমি তাদের অভয় দিয়ে বলেছিলাম, কোনো ভয় নেই, কমলা এখন সম্পূর্ণ সুস্থ, জ্ঞান ঠিক সময় মতো ফিরে আসবে, আর জ্ঞান আসলে তাকে কিছুটা গরম দুধ সেবন করবেন। আর হ্যাঁ, ভবিষ্যতে পারলে তার বিবাহের পূর্বে একবার তার নামে মা কালীর কাছে পূজা দেবেন। এরপর আমরা আর সেখানে দাঁড়াইনি, ফিরে এসেছিলাম এই মঠ লেনে। একটা বিষয় বলা হয়নি, যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম তখন আবার সেই খোনা খ্যাসখ্যাসে বৃদ্ধা কণ্ঠটা শুনতে পেয়েছিলাম আমি। ভালো থাকিস, অনেক ভালো থাকিস বাপ তোর। আমাকে মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোকে। ভগবান ভগবান তোর মঙ্গল করুক, ভগবান ভগবান তোর মঙ্গল করুক, মঙ্গল করুক, মঙ্গল করুক তোর। ওই কণ্ঠটা আসলে ওই বাড়ির ভূতপূর্ব এবং আসল মালকিন ওই তান্ত্রিক কপালিনীর ছিল। ওই চার নদ্রার ফলকের আটক থাকার জন্যে তিনিও ইহলোক ছেড়ে যেতে পারছিলেন না, তাই পুজো সম্পন্ন হলে ওনারও মুক্তি হয় চার নদ্রার সাথে সাথে। এরপর আর বিশেষ কিছুই নেই। তবে হ্যাঁ, পরে অবশ্য একবার খোঁজ পেয়েছিলাম কমলার বিয়ের পূর্বে যে সে সম্পূর্ণ সুস্থ আছে, তার নামে একটি কালী পুজো করারও আয়োজন করা হয়েছে। মনে মনে তার দীর্ঘায়ু আর সার্বিক মঙ্গল কামনা করেছিলাম। গল্প শেষ করে তারানাথ দম নিলেন একটু। কিশোরী আর আমি একবার করে একে অপরের মুখের দিকে তাকালাম। বাইরে বৃষ্টিটা একটু ধরে এসেছে। তারানাথ ইতিমধ্যে আর একটা পাসিং শো ধরিয়েছে। তাহলে আমাদের পাড়ার ভট্টাচার্য মশাইয়ের কি হবে? তিনি কি আজীবন পাগল হয়ে থাকবেন? দেবী চামুণ্ডার কাছে ওনার নামে যতক্ষণ না সঠিক উপায়ে পূজা করতে পারছেন ততক্ষণ এই জিনিস চলবে। কাজেই তোমাদের প্রথম কাজ এমন কাউকে খুঁজে বের করা যিনি ওই দেবী চামুণ্ডার পুজো করতে জানেন। আমি জানি না, নয়তো আমিই করে দিতাম। আমি আর কিশোরী সেদিন আর বসলাম না, দ্রুত ওদের বিদায় জানিয়ে মটরেন থেকে বেরিয়ে এলাম। কিশোরী দ্রুত পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বলল, হ্যাঁ দেখি। আরে ওই যে চৌধুরী পরিবারের যে কুলপুরোহিত আছে না, হ্যাঁ কুলপুরোহিত, তাকেই ডাকা হয়েছে। কি বিধান দেন দেখা যাক। আর এখন যার কাছে যাচ্ছি ওনার থেকেও না হয় কিছু একটা শুনে নেব। আমি উত্তরে মৃদু হেসে একটাই কথা বললাম, শুধু পুজো নয়, সঠিক পদ্ধতির পুজো জানতে হবে, বুঝেছ? শুনছিলেন অর্ণব ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও রক্ত নদ্রার ফলক। বিভিন্ন চরিত্রে অমিত, সৌম্যজিৎ, অর্পিতা, জ্যোতির্ময়, সুরজিতা, অয়ন্তিকা এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় আমরা হাজির হব তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর একটি গল্প নিয়ে। তাহলে আবার আগামী সপ্তাহে আগামী শুক্রবার ঠিক রাত 9টায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।